নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। বাংলাদেশে রাজনীতির খেলা ক্রমেই জমে উঠছে। রাজনীতির একজন সাধারণ ছাত্র হিসাবে আমাদের পড়শি বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতির উপর নজর তো থাকবেই। বিশেষ করে দেশটা যখন বাংলাদেশ, আমাদের ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের এমন বহু মানুষ আছেন যাদের পূর্বপুরুষের ভিটে ছিল বাংলাদেশ। ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হয়ে তারা বাংলাদেশ ছেড়েছিলেন। পিতৃপুরুষের ভিটে মাটি ছেড়ে তাদেরকে কার্যত অনেককেই এক বস্ত্রে চলে আসতে হয়েছিল। তারপর এখানে কঠিন জীবন সংগ্রামে নেমে সেই জীবন সংগ্রামে অনেকে জয়ী হয়েছেন। আজকে আমাদের ভারতবর্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এমন অনেক মানুষ আছেন যারা উদ্বাস্তু হিসাবে আমাদের দেশে এসেছিলেন। তারপর জীবন যুদ্ধে জুঝতে তারা উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন। তাদের আবেগ, তাদের জিজ্ঞাসা, পড়শি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ভারতের পক্ষে কতটা উদ্বেগজনক, এই বিষয়ে নজর আমরা বিগত 2-3 মাস ধরে নিরন্তর রেখে চলেছি। বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে। 15ই জানুয়ারি ভারতের সেনা দিবস। তার প্রাক্কালে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী একটা সাংবাদিক বৈঠক করেছেন। সেই সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন যে বাংলাদেশে একটা রাজনৈতিক সরকার তৈরি হলেই তবেই সার্বিক সম্পর্ক মসৃণ হবে। ঠিক তারপরেই বিএনপি, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে আওয়ামী লীগ বাদ দিয়ে, তারা তাদের সিদ্ধান্ত গ্রহণের যে কমিটি আছে সেই বৈঠক করেছে, করে দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে 2025 সালে জুন মাসের মধ্যে সাধারণ নির্বাচন করতে হবে। ইউনূস কি বলেছিলেন? যদি অল্প বিস্তর সংস্কার করে নির্বাচন করতে হয় তাহলে 2025-এর ডিসেম্বর, আর যদি আরো কিছু সংস্কার করে নির্বাচন করতে হয় তাহলে 2026-এর জুন মাস। কিন্তু বিএনপি পরিষ্কার জানিয়ে দিল 2025-এর জুন মাসের মধ্যে নির্বাচন করতে হবে। ক্রোনোলজিটা বুঝতে পারছেন? ভারতবর্ষের সেনাপ্রধান সাধারণত রাজনৈতিক বিষয়ে কথা বলেন না, এদিনও বলেননি। সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিল ভারত বাংলাদেশে বর্তমান অবস্থা কি, তা নিয়ে সেনাপ্রধানের বক্তব্য কি। আমরা জানি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গণ অভ্যুত্থানের 150 দিনের মাথায় বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র প্রথম আলোকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার পক্ষে সওয়াল করেছিলেন। বলেছিলেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত হলে বাংলাদেশেরও সুবিধা, আবার ভারতও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মসৃণ হলে ভারতেরও সুবিধা। এবং একই সঙ্গে ওয়াকারুজ্জামান কি বলেছিলেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক মজবুত হলে বাংলাদেশের পূর্ব প্রান্তে মায়ানমার বাংলাদেশ সীমান্তে শান্তি বজায় থাকবে। অর্থাৎ মংডো-প্রদেশ আরাকান আর্মি দখল করেছে, মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চল এখন আরাকান আর্মির দখলে, নাফ নদীতে আরাকান আর্মি টহল দিচ্ছে, সেন্ট মার্টিন দ্বীপে তারা তাদের অধিকার দাবি করেছে। শোনা যাচ্ছিল আরাকান আর্মি বাংলাদেশের ভিতরে ঢুকে পড়েছে। আরাকান আর্মি একটা বিষয় একেবারে দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক ভালো, কিন্তু কোনো রোহিঙ্গাকে তারা আর মায়ানমারের মূল ভূখণ্ডে বা আরাকান প্রদেশে ফিরতে দেবে না। এখন পর্যন্ত মায়ানমার থেকে 14.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন, বিভিন্ন ক্যাম্পে আছেন। আরো 6.5 লক্ষ রোহিঙ্গাকে আরাকান আর্মি আরাকান প্রদেশের থেকে তাড়াবে বলে অনুমান করা হচ্ছে। তাহলে বিপুল উদ্বাস্তুর চাপ পড়বে বাংলাদেশে। এখন ইউনূসের অন্তর্বর্তী সরকার, তার উপদেষ্টা খোকা জেহাদিরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে জিগির তুলেছেন।
অবসরপ্রাপ্ত সেনাকর্তারা যারা নিজেরা হাঁটাচলা করতে পারেন না, অন্যদের সহায়তা দরকার, তারা 4 দিনের মধ্যে কলকাতা দখলের হুমকি দিয়েছেন। জসিমউদ্দিন রহমানির মতো কুখ্যাত জঙ্গি চিকেন নেক আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ইউনূস সরকার ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ জিগির তুলছেন। সর্ষের ক্ষেতের মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ বাংকার তৈরি করছে। এই প্রেক্ষিতে বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার কথা বলেছেন। রেসিপ্রোকেট করেছেন আমাদের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন যে বাংলাদেশের ভারতের দিক থেকে কোনো বিপদের আশঙ্কা নেই, আর ভারতও বাংলাদেশ থেকে কোনো রকম বিপদের আশঙ্কা করছে না। এবং বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী নিরন্তর যোগাযোগ রেখে চলেছেন। আর একটা কথা খুব তাৎপর্যপূর্ণভাবে আমাদের সেনাপ্রধান বলেছেন যে 5ই আগস্ট যখন বাংলাদেশে হাসিনা সরকারের পতন হলো, শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হলেন, সেই দিনেও ওয়াকারুজ্জামান এবং উপেন্দ্র দ্বিবেদী পরস্পরের মধ্যে কথাবার্তা চালিয়েছিলেন যাতে শেখ হাসিনাকে নিরাপদে ভারতে পৌঁছে দেয়া যায়। বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে করে হিন্ডন এয়ারবেসে শেখ হাসিনা নেমেছিলেন, তাতে সেনাবাহিনীর কয়েকজন পদস্থ কর্তা ছিলেন। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশ ছাড়বেন সেটা যখন নিশ্চিত হয়, তখন ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়। অনেকে বলেন যে অজিত দোভাল পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করছিলেন, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তারপর আমাদের সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধান নিজেদের মধ্যে অনেকবার কথা বলেন, এটা আমাদের সেনাপ্রধান জানিয়েছেন। এবং একই সঙ্গে বলেছেন যে 20শে নভেম্বর তারা একটা ভার্চুয়াল বৈঠকও করেছিলেন। অর্থাৎ আমাদের সেনাপ্রধান স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতের কোনো রকম সমস্যা নেই, সম্পর্ক যথেষ্ট ভালো আছে। এখন যৌথ মহড়া হচ্ছে না, হয়তো হবে, কিন্তু সেনাপ্রধান যেটা বলেছেন যে ভারত বাংলাদেশ সম্পর্কের সার্বিক উন্নতি, একসময় সোনালী অধ্যায় হয়েছিল ভারত বাংলাদেশ সম্পর্কের, সেই সার্বিক উন্নতি তখনই হবে যখন সেখানে একটা নির্বাচিত সরকার আসবে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার অসাংবিধানিক এবং এই সরকারের পিছনে জনগণের সমর্থন নেই। কার্যত গায়ের জোরে এই অন্তর্বর্তী সরকার টিকে আছে। এই সরকারের সমর্থক কারা? জামাতে ইসলামী। এই সরকারের সমর্থক হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্ররা। এখন জামাতে ইসলামী যতই লাফাক না কেন, নির্বাচনে তারা যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের ফল আশানুরূপ হবে না। সেই জন্য জামাত এখন নির্বাচন চাইছে না। আর বৈষম্য বিরোধী ছাত্ররা তারা একটা দল তৈরি করবে নাগরিক সমিতি নামে। একটা দল তৈরি করেই তো নির্বাচনের ময়দানে ঝাঁপানো যায় না, তার জন্য সময় লাগে। তারা তাই ইউনূসের উপর চাপ সৃষ্টি করছে যে ছলে বলে কৌশলে নির্বাচন যাতে পিছিয়ে দেওয়া হয়। এবং বৈষম্য বিরোধী ছাত্ররা এক একদিন এক এক রকম দাবি করছেন। প্রথমে তারা বলছেন যে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, তারপরে স্থানীয় নির্বাচন করতে হবে। আমাদের এখানে যেরকম পঞ্চায়েত পুরসভার নির্বাচন, বাংলাদেশেও সেই রকম আছে, সেই নির্বাচন করতে হবে, তারপর সাধারণ নির্বাচন। বিএনপি একটা জিনিস বুঝতে পেরেছে, এগুলো হচ্ছে ইউনূস সরকারের টালবাহানা করার কৌশল এবং দেশটাকে জঙ্গি জিহাদিদের হাতে তুলে দেওয়ার একটা সুপরিকল্পিত কৌশল। তাই বিএনপি এখন কার্যত অন্তর্বর্তী সরকারকে চরমপত্র দিচ্ছে এবং তারা রাস্তায় নামছে ইউনূস সরকারের বিরুদ্ধে। কারণ এই ছাত্ররা এখন বিএনপিকে টার্গেট করেছে। বিএনপির যে ছাত্র শাখা, ছাত্র দল, তারা শক্তিশালী। বাংলাদেশে বিএনপি শক্তিশালী। অনেকদিন তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি বলে তাদের সংগঠন হয়তো মরচে পড়ে গেছে।
এখন নির্বাচনে অংশ নিলে তাদের সংগঠন আবার চাঙ্গা হয়ে যাবে। তাহলে এই ছাত্ররা কি চাইছে? আওয়ামী লীগ কোণঠাসা, তবে প্রচুর কর্মী সমর্থক তাদের আছেন। বিএনপি প্রধান রাজনৈতিক শক্তি এই মুহূর্তে, তাই বিএনপির উপর প্রশাসনের সহযোগিতায় অত্যাচার করো, নিপীড়ন করো, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দাও, জেলবন্দি করো। অনেক ছাত্র দলের সমর্থকরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে পালাতে বাধ্য হয়েছেন, তাদের প্রাণের ঝুঁকি আছে। আবার ইকোনমিস্ট পত্রিকা একটা বলেছে যে ইউনূসের সরকার র্যাডিক্যাল ইসলাম দ্বারা পরিচালিত। আওয়ামী লীগের সময় দেশের উন্নতি হয়েছিল, কিন্তু গণতন্ত্র বা বাক স্বাধীনতার সমস্যা ছিল। আর বিএনপি হচ্ছে তোলাবাজদের দল, ইকোনমিস্ট জগৎ বিখ্যাত পত্রিকা। তাই বাংলাদেশের ক্ষমতাসীন ইউনূস সরকার সম্পর্কে তাদের মূল্যায়ন, এটা র্যাডিক্যাল ইসলামের ধারক ও বাহক, আর বিএনপি হচ্ছে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত দল। এই যে অন্তর্বর্তী সরকারের সময় বিএনপির নেতারা, কর্মীরা, স্থানীয় স্তরের মাতব্বররা তোলাবাজি করছে। এই বিএনপির একজন জেলা সম্পাদক গর্বের সঙ্গে বলেছেন যে 13 জন পুলিশ কর্মীকে নির্মমভাবে হত্যা করেছেন তিনি। তাহলে এরকম পরিস্থিতি যদি চলতে থাকে, যত নির্বাচন দেরিতে হবে তত বিএনপি কিন্তু কোণঠাসা হয়ে যাবে, এবং এই ছাত্ররা এবং জামাতের জোট শক্তিশালী হবে। বিএনপি এখন মনে করছে এই মুহূর্তে নির্বাচন হলে তারা ড্যাং ড্যাং করে জিতে যাবে, কিন্তু যত দেরি হবে তত তাদেরকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তারা ইউনূসের দুরভিসন্ধিটা ধরে ফেলেছেন। দেখুন, বিএনপির একটা অভিযোগ আছে, আমি বিএনপির সমর্থক নেতাদের সঙ্গে কথা বলে যা জেনেছি, তাদের একটা অভিমান আছে ভারতের প্রতি। তাদের বক্তব্য যে ভারত শুধু আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখত, বিএনপি যারা প্রধান রাজনৈতিক শক্তি, ভারত কখনোই সেটাকে মাথায় রাখেনি। সমস্ত ডিম একটা পাত্রে রাখলে যা হয়, ডিমগুলোকে তো ছড়িয়ে ছিটিয়ে রাখতে হয়। তো আমার বিএনপি যখন শেষবার ক্ষমতায় ছিল 2001 থেকে, তখনই চট্টগ্রামের কর্ণফুলী জেটিতে অস্ত্র নেমেছিল জঙ্গিদের সহায়তা করবার জন্য। তখন স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং তখনকার শিল্পমন্ত্রী ছিলেন জামাতের সাবেক আমির, তারা দুজনে এই অস্ত্র চোরাচালানে যুক্ত ছিলেন। উত্তর পূর্ব ভারতের জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল। পরে মঈনুদ্দিন ফখরুদ্দিনের অন্তর্বর্তী সরকার, যেটা সেনা সরকার, তারা তদন্ত করে এই সত্যটা সামনে আসে। কিন্তু এখন আমরা মনে করছি, মানে ভারত মনে করছে, সাউথ ব্লক মনে করছে যে ইউনূসের অন্তর্বর্তী সরকার হচ্ছে জঙ্গি জেহাদি র্যাডিক্যাল ইসলামের সমর্থনে টিকে আছে। এরা বাংলাদেশকে কার্যত শরিয়া প্রবর্তন করতে চায় এবং কঠোর ইসলামিক অনুশাসন চালু করতে চায়। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত করতে চায়, অর্থাৎ বাংলাদেশের মাটি হবে ভারত বিরোধী ষড়যন্ত্রের ধাত্রীভূমি। এটা কিন্তু ওই জঙ্গি জিহাদিরা, ইউনূস সরকারের যারা সমর্থক, তারা কিন্তু চাইছে। বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী নয়। স্বয়ং জিয়াউর রহমান তো মুক্তিযুদ্ধে কোর কমান্ডার ছিলেন, তিনি নাকি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, এই নিয়ে বিতর্ক আছে। যখন মুজিববাদী সংবিধানকে কবর দেওয়ার কথা বললেন, এই ছাত্ররা দাবি করলেন, তখন বিএনপি প্রতিবাদ করেছিলেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অপসারণ চেয়েছিলেন এই ছাত্ররা, বিএনপির আপত্তিতে সেটা হয়নি। তাই বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমা খতম। বিএনপি মনে করছে ইউনূসের অন্তর্বর্তী সরকারের মতি গতি সুবিধের নয়, তারা নির্বাচন করতে চায় না, গায়ের জোরে ক্ষমতাটাকে দখল করতে চায়। সেই জন্য বিএনপি মরিয়া হয়ে পথে নামছে। কয়েকদিনের মধ্যেই তারা কিন্তু এই সরকার বিরোধী আন্দোলনকে তীব্র করবে। একই সঙ্গে এই অন্তর্বর্তী সরকারের জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস, রাইট ডিসিশন। প্রতি সাধারণ মানুষের মনোভাবের পরিবর্তন হয়েছে। যারা ডক্টর ইউনূসকে মনে করেছিলেন সর্বরোগ হরবিশল্যকরণী, এখন বোঝা যাচ্ছে
যে ডক্টর ইউনুস আসলে ফাঁকা কলসি, এমটি ভেসেল সাউন্ডস মাচ। তিনি তো দেশের অর্থনীতির হাল শোধরাতে পারেননি, উল্টে অর্থনীতি যে জায়গায় ছিল 6-7 মাস আগে তার থেকে অর্থনীতি অনেক তলিয়ে গেছে, খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। তাই বিএনপি এই মুহূর্তে নির্বাচন চায়। ভারতের সেনাপ্রধান কি বলেছেন, যে দুদেশের মধ্যে সম্পর্ক তখনই সার্বিক ভাবে উন্নতি হবে যখন বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে। আমরা তো নির্বাচন চাই। এই অসাংবিধানিক, জনগণের সমর্থনবিহীন, জঙ্গি জিহাদিদের মদতপুষ্ট একটা সরকার বাংলাদেশে থাকলে পরে সেটা উপমহাদেশের সার্বিক নিরাপত্তার পক্ষে খুব ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যেই জঙ্গি জিহাদিরা আস্ফালন করছেন, ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, মাজার আক্রান্ত হচ্ছে, বাউল আক্রান্ত হচ্ছে, মব জাস্টিস চলছে, তার উপর র্যাম্প্যান্ট করাপশন এবং অন্তর্বর্তী সরকারের যে ছাত্ররা যারা মাথা, তাদের অনেকেই এখন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। দেখুন, অন্তর্বর্তী সরকারকে আমরা পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দিইনি, কাজ চালানোর মতো সম্পর্ক আছে। এই সম্পর্ক তখনই সার্বিকভাবে একটা জায়গায় পৌঁছবে যখন নির্বাচিত সরকার আসবে। সংস্কার যদি করতে হয় সেটা করবে নির্বাচিত সরকার। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা একেবারে ঠিকঠাক করা, সুষ্ঠু অবাধ নির্বাচন সম্পাদন করার উপযুক্ত ক্ষেত্র তৈরি করা, দ্যাটস অল। এছাড়া তাদের কোনো কাজ নেই। এই যে ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হবে, সেখানে ইউনুস যাবেন। কিভাবে যাবেন? মুখ্য উপদেষ্টা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে এই মুখ্য উপদেষ্টা পদের কোনো সাংবিধানিক ভিত্তি আছে? নেই, কিন্তু যাবেন। মগের মুলুক। এখন ছাত্ররা যেটা চাইছে সেটাই হচ্ছে, কিন্তু এটা তো চিরদিন চলতে পারে না, চিরদিন কাহারও সময় নাই, সমান নাই যায়। তাই বিএনপি পথে নামবে, ছাত্রদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংঘাত তীব্র হবে। আমার মনে হয় না যে বিএনপির দাবি মেনে ইউনুস জুন মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন না, কারণ তার উপর চাপ আছে। তাকে ওখানে বসানো হয়েছে এই কারণে যাতে তিনি র্যাডিক্যাল ইসলামের সমর্থকদের দাবি দাওয়াগুলো পূরণ করতে পারেন। তাহলে যখনই ইউনুস নির্বাচন দেবেন না জুন মাসের মধ্যে, তখনই কিন্তু বিএনপির সঙ্গে সংঘাতটা তীব্র হবে এবং রক্তক্ষয়ী সংগ্রাম হতে পারে। কারণ বিএনপি ছেড়ে দেবে না অন্তর্বর্তী সরকারকে। তখন এই বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে বিএনপি সমর্থকদের লাগবে ঝামেলা। আওয়ামী লীগ এই সময় কনসলিডেট করে নেবে নিজেদের। আওয়ামী লীগকে এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না প্রকাশ্যে, কিন্তু আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক যে নৌকা, সেই নৌকা চিহ্নে ভোট দেওয়ার জন্য বাংলাদেশের 1/3 মানুষ সব সময় প্রস্তুত। তারা কমিটেড ভোটার। আপনি আওয়ামী লীগের সম্পর্কে যতই অভিযোগ থাকুক না কেন, তাদের আনুগত্য আওয়ামী লীগের থেকে কোনো দিন সরবে না। তাহলে বিএনপি আর বৈষম্য বিরোধী ছাত্রদের অনিবার্য সংঘাত হবে এবং সংঘাত রক্তক্ষয়ী হবে। এই বৈষম্য বিরোধী ছাত্রদের বেশিরভাগ হুলিগ্যান্স, আর বিএনপির নিচুতলার কর্মী সমর্থকদের মধ্যে অনেকেরই ট্র্যাক রেকর্ড খুব ভালো নয়। তাহলে গৃহযুদ্ধ, যেটা মাহফুজ বলেছিল ফেসবুক পোস্টে, এবার গৃহযুদ্ধ শুরু হবে। বিএনপির জুন মাসের মধ্যে নির্বাচন করতে হবে এই ঘোষণায় পথে নামার দাবি থেকে স্পষ্ট যে গৃহযুদ্ধ বাংলাদেশে আসন্ন। নির্বাচন হবে না। কিভাবে নির্বাচন হবে? পরিস্থিতি নেই নির্বাচন হওয়ার। আর আওয়ামী লীগকে বাদ দিয়ে কিভাবে নির্বাচন হবে? তাহলে তো সেই নির্বাচন প্রহসনের নির্বাচন হবে। এখন ডোনাল্ড ট্রাম্প, তার প্রশাসন বাংলাদেশে ক্ষেত্রে কি ভূমিকা নেয়? নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন। রেজিম চেঞ্জ বাংলাদেশে হবেই। ইউনুসের স্বপ্ন তিনি অনেক সংস্কার করে একটা সাংবিধানিক পদে যাবেন। আমার মনে হয় না তার সেই স্বপ্ন পূরণ হবে। তাকে প্যারিসে যাওয়ার বিমান ধরতে হবে, খুব তাড়াতাড়ি ধরতে হবে। তাহলে ডোনাল্ড ট্রাম্প 20শে জানুয়ারি দায়িত্ব নিচ্ছেন।
বিএনপি 2025 জুন মাসের মধ্যে নির্বাচন করার দাবিতে রাস্তায় নামছে। ছাত্ররা বলছে আগে বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের নির্বাচন, তারপর স্থানীয় নির্বাচন, তারপরে দেশের সাধারণ নির্বাচন। আবার বিএনপি এবং আওয়ামী লীগ বুঝতে পারছে ইউনূসের মতলব হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে একটা এনজিও কালচারের সরকার বানানো। তাই তলায় তলায় বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যোগাযোগ হচ্ছে। অতীতের তিক্ততাকে ভুলে তারা একটা বোঝাপড়ার মধ্যে যাওয়া যায় কিনা সেটা খতিয়ে দেখছেন। দেখুন, ইতিহাসে এরকম অনেক আছে। পারস্পরিক শত্রুতা তীব্র, কিন্তু চিয়াং কাইসেকে কুইমিংটাংয়ের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টি হাত মিলিয়েছিল জাপানি আগ্রাসনকে রুখতে। হতেই পারে এককালের শত্রু পরিবর্তিত পরিস্থিতিতে এক মঞ্চে এসছে, সমঝোতা করেছে। কারণ বিএনপির কাছে অস্তিত্ব রক্ষার লড়াই, আওয়ামী লীগের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই, এবং বাংলাদেশের সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন, তারা জঙ্গি জিহাদিদের হাতে বাংলাদেশ তুলে দেবেন নাকি নির্বাচিত সরকারকে তারা দেশ সামলানোর দায়িত্ব দেবেন। বর্তমানে যে পরিস্থিতি তাতে নির্বাচন হওয়া সম্ভব নয়। ভারতের সেনাপ্রধান স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন এখন ভারত বাংলাদেশের যে সম্পর্ক আছে সেটা কাজ চালানো গোছের সম্পর্ক, কিন্তু দুদেশের সেনারা সম্পর্ক খারাপ হয়নি। যতই ইউনূসের অন্তর্বর্তী সরকার হুমকি দিক, যুদ্ধ জিগির তুলুক, ভারত এই আক্রমণ করবে, তার জন্য একটা জাতীয় ঐক্য গড়ে তোলা, আসলে অভ্যন্তরীণ ক্ষেত্রে পাহাড় প্রমাণ ব্যর্থতাকে ঢাকতে ইউনূসের সরকারেরই ভারতের বিরুদ্ধে যুদ্ধ জিগির। কিন্তু ভারতের সেনাপ্রধান দর্তহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর দিক থেকে তারা কোনো আগ্রাসন এক্সপেক্ট করছে না এবং ভারতও কোনো রকম আগ্রাসনের কথা ভাবছে না। কিন্তু ইউনূস তার জঙ্গিরা হুঙ্কার ছাড়ছে ভারতের বিরুদ্ধে, অর্থাৎ এই ন্যারেটিভটা তৈরি করা। তাই আমরা চাই আমাদের অবস্থান স্পষ্ট। উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার্স, উই ক্যান অনলি এক্সপেক্ট ফ্রেন্ডলি নেবার। ভারত বাংলাদেশের সম্পর্কের সোনালী অধ্যায় আর ফিরবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু এখন যে সম্পর্ক আছে যেটা কাজ চালানো গোছের সম্পর্ক, সার্বিক একটা যোগাযোগ তৈরি তখনই হবে যখন বাংলাদেশে একটা নির্বাচিত সরকার হবে। বিএনপি যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তখন ভারত বিএনপির সঙ্গে আলাপ আলোচনা করবে, কারণ সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার হলে আলাপ আলোচনা হবে, দুদেশের স্বার্থ নিয়ে কথা হবে। বাংলাদেশ ভারতের সমকক্ষ নয়, কিন্তু ডিল যখন হবে অবশ্যই সম্মানজনক শর্তে ডিল হবে। বাংলাদেশ এটা যেন না ভাবে তারা ভারতের সমকক্ষ হয়েছে। ভারতকে ছুতে গেলে বাংলাদেশকে 100 বছর তপস্যা করতে হবে, এরা বাংলাদেশিরা যেন জেনে নেন। তাদের যদি আঁতে লাগে কিচ্ছু করার নেই, ভারত বৃহৎ শক্তি। বাংলাদেশের সঙ্গে যাই সমঝোতা হোক সেটা সম্মানজনকভাবে হবে, কিন্তু বাংলাদেশ যেন কখনোই নিজেদের ভারতের সমকক্ষ বলে দাবি না করে, এমনকি স্বপ্নেও না ভাবে। স্বপ্ন দেখার অভ্যাস থাকা ভালো, কিন্তু অলীক স্বপ্ন দেখলে তা কখনো কখনো বুমেরাং হয়ে যায়। ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার, যে ডেপুটি হাই কমিশনার, তাকে ডেকে ভারত সরকার তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে আমরা বর্ডার ফেন্সিং করব আন্তর্জাতিক চুক্তি মেনে এবং দ্বিপাক্ষিক যে সমস্ত চুক্তি আছে সেগুলোকে মাথায় রেখে। তাই ইউনূসের অন্তর্বর্তী সরকার হুমকি ধমকি দিলে কাজের কাজ কিছু হবে না, আমাদের সীমানা সুরক্ষিত আমরা করবই। পরিশেষে বলি, আগামী কয়েকদিন রাত 10টায় আপনারা আমার বিশেষ প্রতিবেদন দেখবেন, সেটা হচ্ছে কাশ্মীর নিয়ে। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি আপনারা কি জানেন? জেডমোর টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, আগামী দিনে জজিলা পাস তার উদ্বোধন হবে। 2019-এর 5ই আগস্টের পর কাশ্মীর বদলে গেছে, কিন্তু কাশ্মীরের রাজনৈতিক সামাজিক ছবিটা কি, স্বাধীনতার পরের থেকে কিভাবে কাশ্মীরের রাজনৈতিক ঘটনা প্রবাহ হয়েছে সেইটা তুলে ধরার চেষ্টা করেছি কয়েকটি পর্বে। পুনঃসম্প্রচার হবে পর্বগুলো, আশা করি আপনাদের ভালো লাগবে।